হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গোয়েন্দা ট্যাপা মদনা সিরিজের তৃতীয় গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগের দুটি গল্প গজ উকিলের হত্যা রহস্য ও ভাগ্যে থাকলে কি না হয় আমার চ্যানেলেই আপলোড করা আছে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে পড়তে চলেছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা গোয়েন্দা ট্যাপা মদনা সিরিজ থেকে ছুটিতে ছুটোছুটির দ্বিতীয় পর্ব। টানা মোটরেই ডক্টর তালুকদারের আস্তানায় চলে আসা হলো। পথের দুধারে অপূর্ব সৌন্দর্যময় পরিবেশ। সেই পরিবেশের মাঝখান দিয়ে এতখানি মোটর গাড়িতে আসা। ট্যাপা আর মদনা সারাক্ষণ ফিস ফিস করে গল্প চালিয়ে যাচ্ছে। এত সুখ কি ললাটে সইবে রে মদনা? ভয় হচ্ছে। যতক্ষণ সইছে ভোগ করে নে, চিন্তা করে দুঃখ ডেকে এনে লাভটা কি? ড্রাইভারের মুখে কোনো বাকি ওকি নেই কেন রে মদনা? বোবা না তো? অন্যদের সঙ্গে কথা বলতে এরা খুব সাবধানে সভ্য সাধু ভাষায় বলতে চেষ্টা করে, অন্যদের অনুকরণে, কিন্তু নিজেদের মধ্যে একটু গা ছেড়ে দেয়। মদনা বলে, বড় মানুষদের ড্রাইভারদের সময় বিশেষে বোবা কালা অন্ধ সব হতে হয় রে ট্যাপা, খোঁড়া আর নুলোটা বাদে। বড় মানুষ দেখলি কোথায় তুই? কলকাতায় জন্মকর্ম, কলকাতায় জলে হাওয়ায় মানুষ, সেটা ভুলে যাসনি ট্যাপা। তবে তোর মতন আকাশচক্ষু হলে আলাদা। গাড়িটা কেমন দেখছিস ট্যাপা? দেখছি ট্যাক্সি গাড়ির মতন না, পুলিশ ভ্যানের মতন লাগতেছে। ভ্যানই? পাগলা গারুদের কোম্পানির গাড়ি, ডাক্তারকে ব্যবহার করতে দিয়েছে। আমরা হয়তো মিছে সন্দেহমন্দ করছি মদনা, হয়তো লোকটা খারাপ না, নচেত কোম্পানি এমন একটা উঁচু পোস্টে বোস করিয়ে রেখেছে। মদনা বিদ্রুপের হাসি হেসে বলে, উঁচু জাতের মানুষরাই শুধু উঁচু বোস করে থাকে, এই বুঝি তোর ধারণা ট্যাপা? ওদিকে ভ্যানের সামনের আসনে দুই বাল্যবন্ধুর গল্প উঠেছে জমে, আর জগৎ বন্ধু বোস ভাবছেন তালুকদারের মনটা মেজাজটা সত্যি খুব উঁচু। খুব ভাগ্যবশেই এতদিন পরে এমন অভাবিতভাবে একটা বাল্য বন্ধুর সঙ্গে দেখা। যদিও জগৎ বন্ধুর প্রথম দিকে মনটা একটু বিরূপী ছিল, কারণ যতই ভুলে যাওয়া স্মৃতি হাতড়াচ্ছিলেন ততই একটা স্বার্থপরের রাজা, দুষ্টু বুদ্ধির জাহাজ ফিচেলের সর্দার ভোদরমুখ ছেলেকেই মনে পড়ছিল। কিন্তু লোকটার বর্তমানের ব্যবহারে সে মনোভাবটা পাল্টালো। মানুষ তো বদলায়। কত বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা, এমনকি মহাপুরুষেরাও ছেলেবেলায় দুষ্টুর শিরোমণি ছিলেন, এ কথা কে না জানে। তালুকদারের ডেরায় যখন পৌঁছনো হলো তখন সন্ধে হয়। দূর থেকে বাড়িটা প্রায় জঙ্গলের মতো দেখাচ্ছিল। কাছে এসে তবে বোঝা গেল বিশাল বাগানের মধ্যে অবস্থিত একখানা মস্ত বাড়ি, অবশ্য একতলায়। শুধু সিঁড়ির মাথায় একটা লম্বা মতো ঘর। কে জানে কি কি হয় ও ঘরে। ওদের নামিয়ে দিয়ে ড্রাইভার নিঃশব্দে কুর্নিশ করে গাড়িখানাকে নিয়ে কোন দিকে যেন চলে গেল। তালুকদার হাঁক পারলেন, জীবনরাম। সঙ্গে সঙ্গেই প্রায় মাটি ফুঁড়ে জীবনরামের আবির্ভাব। পরনে একটা ডোরা কাটা পায়জামা, নীল হাফ শার্ট, আর তার ওপর একটা হাত কাটা সোয়েটার। তা সোয়েটার লাগবে, এই অরণ্যপুরীতে রীতিমতো হিমেল হাওয়া বইছে। জীবনরাম, এই দেখ আমার বন্ধুকে ধরে নিয়ে এলাম, ছেলেবেলার বন্ধু, খুব যত্ন করবি। আর এই দুজন এর ভাগ্নে ভাইপো, এদের সঙ্গে করে নিয়ে যা, হাত মুখ ধোবার ব্যবস্থা করে দিবি। একে আমি আমার বাথরুমে পাঠিয়ে দিচ্ছি, চটপট চাটা নিয়ে আসবি, বুঝলি? আর রাত্রে কি খাওয়াচ্ছিস? মনে হচ্ছিল জীবনরামও বুঝি বোবা, কারণ আশ্চর্য একখানা ভাবশূন্য মুখে দাঁড়িয়ে আছে, তবে এতক্ষণে কথা বলল। যা অর্ডার করবেন। বাহ,
আমি তো কদিন বাড়ি নেই, তোর স্টকে কি আছে না আছে জানি। কি আছে শুনি। জীবনরাম যন্ত্রের মতো আউড়ে গেল। দেরাদুন রাইস, মুগের ডাল, বুটের ডাল, আলু, পেঁয়াজ, ডিম, মাখন, চিনি, মশলা, হাঁস, মুরগি, ভেড়া, শুয়োর। সর্বনাশ! থাক থাক। জগৎবন্ধু শিউরে ওঠেন। শুনে মাথা ঘুরে গেল। শুধু ভাত ডাল আর আলু ভাজা হলেই যথেষ্ট। একা সংসারে এত মাল মজুদ থাকে? একার সংসার? তালুকদার একটা রহস্যময় হাসি হেসে বলেন, দেখো কাল পুষ্যির বহর, ওদের জন্যই চাষ আবাদ পোলট্রি। আলু, পেঁয়াজ, চিনে বাদাম সবই আমার জমিতে হয়। সবজি তো হয়, সব লাগে। ও, পুরুলিয়ায় পাঠাও তো, তাই না? পুরুলিয়া? সে তো ঝর্তি পড়তি যা থাকে, সবই এখানে লাগে। ঠিক আছে, সবই দেখাবো কাল। জগৎবন্ধু আর তার ভাইপো ভাগ্নের জন্য বেশ রাজকীয় গেস্টরুমের ব্যবস্থাই করলেন তালুকদার। পাশাপাশি দুখানা ঘর তার ওই জন্যই সাজানো থাকে। কার্পেট পাতা ঘর, ডালনো পিলোর বিছানা, চেয়ার টেবিল, আয়না, টেবিল, সোফা, ওয়ার্ডরোব ইত্যাদিতে নিখুঁত। জগৎবন্ধু বললেন, তোমার এই অরণ্যপুরীর মধ্যে খাবার আড়ম্বর দেখেই যে তাক লেগে গেল ভাই দিনেশ। আবার শোয়ার আয়োজন দেখে যে হয়ে যাচ্ছি, আবার অদ্ভুতও লাগছে। এই দুদিন আগেও কোথায় তুমি, কোথায় আমি, আর এখন? তুই কিন্তু এখনো পর্যন্ত আমায় তুই বলতে পারছিস না, তার মানে আপন ভাবতে পারছিস না। হবে হবে, অভ্যেস হয়ে যাবে। বলে জগৎবন্ধু তালুকদারের পিঠটায় আলতো থাবড়া বসালেন। তারপর বললেন, তা তোমার নিজের বেডরুমটা কোন দিকে? ছাদের ওপরকার ওইটে বুঝি? না না, মোটেই না। তালুকদার যেন দারুণ একটা অসঙ্গত কথা শুনলেন, তাই চমকে উঠলেন। ওটা আবার একটা ঘর নাকি? একটু ধাতস্থ হয়ে বললেন, ও হচ্ছে একটা বাজে মালের গোডাউন। যা বলতে পারিস ভাঙা লোহাদের কবরখানা। তাহলে তোমার ঘর কোথায়? আছে হে আছে, ঝোপ জঙ্গল জন্তু জানোয়ারের কাছাকাছি আছে কোথাও। আচ্ছা, গুড নাইট। ভাগ্নে ভাইপোরা শুয়েছে? তোমার ওই জীবনরাম পাশের ঘরটায় নিয়ে গেল। লোকটা খুব খাটতে পারে। খাটার এক্ষুনি দেখলে কি? তালুকদার একটু মুচকি হাসলেন। দেখো কাল সকালে। তারপর চলে গেলেন। লোকটার সবই যেন কেমন রহস্য রহস্য, দেখছিস মদনা? আমি তো দেখছি, তুই কি দেখলি বল শুনি। ওই তো মামা বাবুকে এত সাট্টে পাট্টে ধরা, অকারণে ঘুরঘুর করা, আর মুচকি হাসি। আবার ওই ছাদের ঘরটার নামে কিরকম হাঁ হাঁ করে ওঠা। ওই জীবনরামটার সঙ্গে হঠাৎ ইশারা। আবার বলল কি না, এখন খাটুনির কি দেখলে, দেখো কাল সকালে। ভগবান জানে কি সেটা। সেটাই চিন্তে করছি। তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে, বুঝলি টাপা? তাই দেখছি। বেশ ছিলাম হোটেল বিউটিতে, গাদা গাদা পাগল দেখাবে বলে লোভ দেখিয়ে হিচড়ে নিয়ে তো এলো। এখন দেখ সতী দেখায় কিনা। তালুকদারের এই গেস্ট রুমে ডানলোপিলোর বিছানায় শুয়ে আছে চিরকালের হতভাগা ছেলে দুটো। ঘরে একটা হালকা নীল আলো জ্বলছে, দেখাচ্ছে যেন পরী রাজ্য, কিন্তু স্বস্তি নেই। সন্দর অধিক দুঃখ নাই রে মদনা। এই যে ঘরটায় শুতে দিয়েছে আমাদের, মনে হচ্ছে বুঝিবা মরে গিয়ে স্বর্গে চলে এইছি। এত আরাম, এত ঐশ্বর্য, রাজার জামাইয়ের তুল্য আদর, তবু পেরানে কোনো সুখ পাচ্ছি না কেন বল? ওই সন্দর জন্য। লোকটা যদি মামা বাবুর মতন হতো, আহা! ওনার তুল্লি মানুষ পৃথিবীতে কটা আছে রে? আচ্ছা, চোখটা এমন জড়িয়ে আসতেছে কেন রে ট্যাপা? আমারও হেভি খাওয়ার জন্য বোধ হয়। বলতে বলতেই ঘুমিয়ে পড়ে ওরা। বেশি রাত্রে কে একজন কালো চাদর মুড়ি দিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে এসে খাটের তলা থেকে কি একটা নিয়ে যায়, ওরা টেরও পায় না। এ অবস্থা জগৎবন্ধুরও ঘটেছে। বালিশে মাথা ফেলতে না ফেলতেই ঘুম।
রাত্রে কেউ ওর ঘরে ঢুকে কিছু নিয়ে যেতে আসেনি। ঘুম ভাঙল সকালবেলা একটা প্রচণ্ড আর্তনাদে। একটাই বা বলা যায় কি করে, অনেকগুলো একত্রে চিৎকার করে গাক গাক করে অনেকগুলো উদ্দাম কণ্ঠ বলে চলেছে, ওরে বাবা রে, আর মারিস নি রে, ওরে পাজি শুয়োর বদমাস শয়তান, ছেড়ে দে বলছি, ওরে হারামজাদা রাক্ষস, তোকে হাজার হাজার টাকা দেব, ওরে লাখ লাখ টাকা দেব, ওরে তোকে পৃথিবীর রাজা করে দেব, ওরে লক্ষ্মী ছাড়া নেকড়ে শেয়াল গন্ডার, তোকে জুতো মারবো বলেই চলেছে। আরও অসংখ্য প্রতিশ্রুতি আর অকথ্য গালাগাল। ঘরে বসে কান খাড়া করে শুনতে শুনতে হাত পা হিম হয়ে যায় ট্যাপা মদনা আর জগৎ বন্ধু বসেরও। আর হঠাৎই তিনজনে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়ে শব্দ লক্ষ্য করে বাগানের দিকে চলে যায়। কি সর্বনাশ, এ কি দৃশ্য! এমন একটা দৃশ্য কে ভেবেছিল? গাছগাছালির মধ্যে একটা টানা লম্বা টালির ছাদের ব্যারাক, তার সামনে লম্বা প্যাসেজে সারি সারি খুঁটি গাড়া আছে, আর প্রত্যেকটা খুঁটির সঙ্গে একটা করে বিভৎস চেহারার মানুষ শেকল দিয়ে বাঁধা, চেঁচাতে চেঁচাতে মুখ দিয়ে ফ্যানা গড়াচ্ছে। জীবনরামের হাতে একখানা চাবুক, সে একধার থেকে লোকগুলোকে পাইকারি হারে চাবুক বসিয়ে যাচ্ছে, আর একটু দূরে তালুকদার একখানা চেয়ারে বসে গুনে যাচ্ছেন, 10 নম্বরকে আরো 3 ঘা, 11কে আরো 5, 7কে আর 9, থামা দে, 16কে চালিয়ে যা। দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জগৎবন্ধু বোস 2 হাত ঊর্ধ্বে তুলে ছুটতে ছুটতে এগিয়ে আসেন। হে কি দিনেশ, এ কি ভয়ানক কষ্ট! থামাও থামাও, কে এরা? তালুকদারের ইশারায় জীবনরাম হাতটা থামায়। সেই অবকাশে লোকগুলো আরও চেঁচিয়ে ওঠে, ও বাবু গো, আপনি পুলিশ ডেকে আনো, এই রাক্ষসটা মানুষ ধরে এনে খায়, আর ওর ওই সাগরেতরা নরকের শয়তান। জগৎবন্ধু কাঁদো কাঁদো হয়ে বলেন, আমি তো কিছু বুঝতে পারছি না তালুকদার। বুঝতে পারছো না? কি আশ্চর্য, ওরা আমার পেশেন্ট। তালুকদার গভীর সমবেদনার গলায় বলেন, বেছে বেছে কিছু পেশেন্টকে স্পেশাল ট্রিটমেন্ট করার জন্যই তো আমার এই কেয়ার হোম খোলা। পাগলাখানা থেকে এনে রেখেছি এদের। সব মিছে কথা, সব মিছে কথা। একটা লোক লোহার শিকলটাকে টেনে ছিঁড়ে ফেলবার চেষ্টা করতে করতে দাঁত মুখ খিচিয়ে চেঁচিয়ে ওঠে, এই স্টুপিড রাস্কেল, খ্যাকশিয়াল, বুলডগ, গন্ডার, হায়না, হাঙর, কুমির, ছোট লোকের কথা বিশ্বাস করবেন না মশাই। স্পেশাল কেয়ারের জন্য নিজের হোমে এনে ঢুকিয়েছেন ইনি। ব্রহ্মতালুতে গজাল পোতার নাম ট্রিটমেন্ট। শয়তান জোচ্চোর। ও বাবু মশাই, ওই পাতকি লোকটাকে আপনি গুলি করে মেরে ফেলেন, গুলিতে খুলি উড়িয়ে দেন, নচেত থানায় খবর দিয়ে দেন, পুলিশে ধরে নিয়ে যাক। গভর্নমেন্ট কখনো এত অত্যাচার সহ্য করে? টের পেতেছে না তাই। আপনি যান বাবু, পেলিয়ে যান, এর কবল থেকে পেলিয়ে যান, গিয়ে থানায় খবর দিন। চাবুক বন্ধ হওয়ায় আর একটা পাগলা ট্যাপাদের লক্ষ্য করে বলে ওঠে, ও দাদাবাবুরা, আমিও এককালে আপনাদের মতো BA-MA পাশ করেছিলাম। আমার মায়ের ঘরের দেওয়ালে আমার গাউন টুপি পরা ছবি আছে গো। আমার একটা বদমাস কাকা ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করে ফর নাথিং আমাকে এখানে এনে ধরে বেঁধে রেখেছে। ফিরে গিয়েই আপনারা এই ঘটনাটা খবরের কাগজে ছাপিয়ে দেন গো, রিপোর্ট দেবেন। এই সেই বদমাস ডাক্তার, কেস আদালতে উঠলে এই পিশাচটাকে ঠিক ফাঁসিতে লটকে দেবে। ফাঁসি, ফাঁসি। একসঙ্গে সব কটা লোকই চেঁচিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ফাঁসি চাই, ফাঁসি। প্রায় সবগুলো লোকই কোমরে বাঁধা লোহার শিকলটা ছিঁড়তে চেষ্টা করে, নখ দিয়ে, দাঁত দিয়ে। পরনে যেটুকু আবরণ ছিল তাও ছিঁড়ে ফেলে দেওয়ার তাল করতে থাকে। ফের ফের জীবনরাম আবার চাবুক তোলে, আবার বদমাইশি চাবুকটা দেখায়। ওর পক্ষে যথেষ্ট কথা বলেছে। তালুকদারও চেঁচিয়ে ওঠেন, খবরদার, বেশি বেয়ারাপানা করলে
ছাল চামড়া ছাড়িয়ে নেব, মনে নেই লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেওয়ার কথা, বালির গাদায় মুখ ঘষ্টানো। জগৎবন্ধু আর্তনাদ করে ওঠেন। এইভাবে শাস্তি চালাও তুমি? তা কি করব, শায়েস্তা করতে হবে না? এরপর ভয়ানক অসভ্যতা করবে। তালুকদার, আমায় ভাই ছেড়ে দাও, আমি ফিরে যাই, আমার মাথাটা কেমন করছে। ভয় পাচ্ছিস? তালুকদার মুচকি হেসে বলেন, আরে বাবা, যে রোগের যে ওষুধ, দুদিন থাকলেই বুঝতে পারবি। পাগলের পক্ষে ধমক আর মারি ওষুধ, বুঝলি? যতক্ষণ না ওই ওষুধটি পড়বে ওদের নার্ভগুলো চড়েই বসে থাকবে, নামবে না। মুখ ধোবে না, চান করবে না, খাবে না, ঘরের মধ্যে যা তা কাণ্ড করে নরক কুণ্ড বানিয়ে বসে থাকবে। কাজেই সকালবেলায় একটা হেভি ডোজ দাওয়াই দিতে হয়। ফের মিথ্যে কথা। একটা লোক মুখে আঙুল দিয়ে বলে, চুপ চুপ, একদম চুপ। আগে পাগল ছিলাম আমরা, তুই পাজি পিশাচ, আমাদের পাগল বানিয়ে দিসনি। তালুকদার জগৎবন্ধুর ব্যথিত বিব্রত কাতর মুখের দিকে তাকিয়ে বলেন, দেখ জগৎবন্ধু, সব শেয়ালের যেমন এক রা, সব পাগলেরও তেমনি। সবাইকার একই অভিযোগ, বুঝলি? তাদের ধারণা আসলে তারা খুব ঠিক, পুরো সুস্থ। লোকে শত্রুতা করে তাদের শুধু শুধু পাগল বলে গারদে ভরে রেখেছে। চল না, আজ দেখিয়ে আনবো পাগলাখানা। মানুষ দেখলেই সবাই ওই একই কথা বলতে বসবে। তাদের নাকি আত্মীয় স্বজন ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করে এখানে ফেলে রেখে গিয়েছে। এই যে এখানেই একজন রয়েছেন, তার ধারণা তিনি আমেরিকার প্রেসিডেন্ট। লোকেরা বদমাইশ ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করে সাংঘাতিক সাংঘাতিক ইঞ্জেকশন দিয়ে ওনাকে বাঙালি বানিয়ে আর পাগল সাজিয়ে এখানে ভরে রেখে দিয়েছে। শাট আপ! একটা ভয়াবহ চেহারার লোক বলে ওঠে, আবার মিছে কথা! আমেরিকার প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি না? তা তুই তো সেই বদমাস ডাক্তার, তুই আমায় পাগল বানাসনি? রোস না, একবার নিজের গদিতে গিয়ে বসতে দে। তোর কি হাল করি দেখ। তোকে জ্যান্ত গোড় দেব, তোকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো, তোকে পিটিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে ছাড়বো, তোর বেম্ভতালু ফুটো করার ব্যবসা চালানো বার করব। জগৎবন্ধু কাতরভাবে বললেন, আচ্ছা দীনেশ, তখনও যেন মাথা ফুটো না কি যেন বলছিল, এখনো এ বলছে বেম্বতালু ফুটো করা। হঠাৎ এ ধরনের কথা বলছে কেন বলো তো? তালুকদার মধুর হেসে বলেন, ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়, এ তো ভাই চিরকেলে কথা। চল চল, এখন চা খাওয়া হোক, বেলা হয়ে গেল তোদের। হোক, জগৎবন্ধু বলেন, খেতে মন লাগছে না। আচ্ছা, রোজই এইভাবে এদের চড়া নার্ভ নামানো হয় নাকি? উপায় কি? সাধে কি আর বলেছিলাম জীবন নামের খাটুনি দেখো? সকালে চাবুক চালিয়ে চালিয়ে লোকটার হাতে কড়া পড়ে গেছে। হঠাৎ চ্যাপা বলে ওঠে, আর আপনার বোধহয় মনে করা পড়ে গেছে। তালুকদারের মুখটা হঠাৎ কালো হয়ে গেল, তবু ব্যঙ্গ হাসি হেসে বললেন, তোমার এই ভাগ্নেটির কথাবার্তা বেশ মজাদার জগৎবন্ধু। যাক, দেখলে তো ট্রিটমেন্টের ফল। এখন সব চুপ। এইবার মগ ভর্তি চা আর গোছা ভর্তি রুটি নিয়ে বসবে, তখন দেখো ফুর্তির বহর। দেখা গেল সত্যিই বটে। জীবনরাম একটা ঠেলা গাড়ির মতো চাকা দেওয়া সরু টেবিলের ওপর সারি সারি ইয়া ইয়া মগে ভর্তি করে চা আর টিনের থালায় করে মোটকা মোটকা রুটির গোছা নিয়ে আসছে। পাগলগুলোর মুখে আহ্লাদের ছাপ, চোখ চকচকে। কিন্তু এখন আবার মদ না বলে ওঠে। চাবুক থামিয়েছেন তাই চেঁচানি থেমেছে। আরও একবার চাবুক চালিয়ে দেখুন না, দেখুন কি করে। কি বলেন জ্যাঠাবাবু? তালুকদারের মুখটা এখন আগুনের মতো লাল হয়ে উঠল। বললেন, তোমার এই ভাইফোঁটি তো খুব জ্যাঠা জগৎবন্ধু। চায়ের টেবিলে বসে তালুকদার তার বন্ধুর জ্যাঠা ভাইপো আর মজাদার ভাগ্নের দিকে অলক্ষ্যে একটি কটাক্ষ হেনে মোলায়েম গলায় বললেন, ভালো করে খাওয়া দাওয়া করো হে, হাওয়া বদলে খাওয়া বাড়ানো দরকার। জীবনরাম, দাদা বাবুদের আর দুখানা করে টোস্ট, আরও দুটো ডিম সিদ্ধ,
আর কিছু ফল টল দাও তো। জগৎ বন্ধু, তোমাকেও ভাই দিক আর কিছু। জগৎবন্ধু হইচই করে উঠলেন। অসম্ভব, আর কিচ্ছু না। আরে রাঁচির জল হাওয়ায় লোকের তো খুব খিদে বেড়ে যায়। লোকের যেতে পারে, আমার আর চলবে না। তবে এরা যদি, কিরে, তোদের দেবে নাকি আর কিছু? ছেলে দুটোর নাম কিছুতেই মনে থাকে না জগৎবন্ধুর। এই হয়েছে জ্বালা। নোটবুকে লেখা আছে বটে, কিন্তু সব সময় তো আর নোটবুক নিয়ে বেড়ানো যায় না। আর তো গেলেও ভাগ্নেকে ডাকবার সময় প্রতিবার নোটবুক খুলে খুলে দেখাও যায় না। তাই এই তোরা অথবা এদের বলে চালানো। ওরা অবশ্য খাওয়ার ব্যাপারে অরাজি নয়, সঙ্গে সঙ্গেই তাই ঘাড় হেলায়। তালুকদার হুকুম করেন, জীবনরাম, সেদ্ধ ডিম তো খাওয়ালে, চটপট দুটো দুটো ডিম ভেজেও দিতে পারো, কিংবা ডবল ডিমের পোচ। কণ্ঠে স্নেহ আর আতিথ্য যেন ঝরে পড়ে। জগৎবন্ধু মনে মনে লজ্জিত হন। লোকটাকে খুব খারাপ ভাবছিলাম, তা তো নয়। কি করবে, যা প্রফেশন নিয়েছে আর যা নিয়ে রিসার্চ করছে। এই যে সার্জেনরা পেশেন্টদের ধরে ধরে অপারেশন করে, কাটা ছেঁড়া, হাত পা উড়িয়ে বাদ দিয়ে দেওয়া, কত কি করতে হয়। তাদের কি আর নিষ্ঠুর নৃশংস বলা হয়? মনটা নরম হয়ে গেল জগৎবন্ধুর। আর একেবারে গলে জল হয়ে গেল তালুকদারের পরবর্তী কথায়। উদাস উদাস গলায় বললেন ডাক্তার তালুকদার, তোমরা কিছু খেলে টেলে তবু মনে হবে এত জিনিসপত্র, বাগান, পোলট্রি কিছুটা সার্থক। তা নইলে সবই তো ওই ভূত ভোজনে যায়। ওহ, পাগুলে যা খেতে পারে রে ভাই! এক একজনে 5টা আস্ত মানুষের মতো খায়। ট্যাপা হঠাৎ বলে ওঠে, অত চাবুক খেলে আর বেশি খিদে হবে না? ছেলেটাকে নেমোখারামি বলতে হবে। ডবল ডিমের খাতিরেও নরম হয় না। ঘরে এসে মদনা বলে, এই ট্যাপা, তুই আবার ওই চাবুকের কথা তুলতে গেলি কেন? ঘুঘুবাবু বেশ স্নেহ স্নেহ ভাব দেখাচ্ছিল। মুখ ফসকে বেরিয়ে গেল রে। মুখটা তোর বড্ড ফসকায় ট্যাপা। একটা সেফটি পিন লাগিয়ে রাখার অভ্যেস কর, নইলে বিপদ আছে। তাই ভাবছি। জগৎবন্ধুরও ওই চাবুকের কথা তোলার ব্যাপারে একটু সাবধান করে দেওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু মহা বিপদ ওই নাম। নাম ধরে ডেকে উঠতে না পারলে জ্যাঠা বা মাতুল তুল্য ভাব দেখানো সম্ভব। অতএব পাশের ঘর থেকে বলে উঠলেন, এই, তোরা তৈরি হয়ে নে, একটু পরেই গাড়ি আসবে। জগৎবন্ধুর অবশ্য এক্ষুনি আর পাগল দেখার উৎসাহ নেই। তবে ছেলে দুটোর মুখ চেয়েই আপত্তি করেননি। এসেছে যে আশায়, তার এত সুযোগ জুটছে, আর জগৎবন্ধু সুযোগটা ছেড়ে দেবেন? তাছাড়া যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে কেটে পড়া যায়। একটা ভুতুড়ে জঙ্গলে বাগানের মধ্যে 4 বেলা চর্বচোষ্য খাওয়া আর রাজকীয় ঘরে থাকা, এই কি ছুটিতে বেড়াতে আসার আদর্শ অবস্থা? ভেবেছেন ওই পাগলাখানাটা দেখা হয়ে গেলেই আগামীকাল কেটে পড়বেন। জগৎবন্ধুর নির্দেশে ট্যাপা মদনা তৈরি হতে শুরু করল। তৈরি হবার উপযুক্ত পোশাকের অভাব নেই। হোটেল বিউটিতে থাকার সময় অনেক দোকান বাজার করা হয়েছে, আর হয়েছে শুধু ওদেরই জন্য। ড্রেসিং টেবিলের সামনে ট্যাপা, নীল ফুল প্যান্ট, ক্রিম রঙের ফুল হাতা শার্ট আর লাল হাত কাটা সোয়েটার পরে নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে ট্যাপা হঠাৎ কান্নার মতো ডুকরে ওঠে। মদনা, মদনা রে, এতখানি বয়সের মধ্যে জন্মে কোনো দিন জানি নাই ট্যাপা দেখতে কেমন। তুই আমায় দেখেছিস, আমি তোরে। কেউ কারে বলি নাই তুই তো দেখতে নেহাত মন্দ না। এখন এই আয়নাখানা বলতেছে সে কথা। মদনা এবার বলে ওঠে, বুঝলাম, আয়না তোকে সার্টিফিকেট দিচ্ছে। তা এবার একটু সরে দাঁড়া, আমায় তৈরি হতে দে। ট্যাপা আর একবার ঘুরে ফিরে মুগ্ধ চোখে নিজেকে দেখে নিয়ে সরে এসে একটু দুঃখ দুঃখ গলায় বলে, পেটে যদি একটু বিদ্যের আঁচড় থাকতো রে মদনা। মদনাও নিজের ফুল প্যান্ট ফুল শার্ট পরা ফুল ফিগারটা দেখে মোহিত হয়ে বলে ওঠে, যা বলেছিস ট্যাপা,
কে বলবে বাবুদের ঘরের পাশ টাস করা ছেলে নয়, শুধু ওই বিদ্যেতেই মেরেছে। ট্যাপা একটু উদাসভাবে বলে, এখনো চেষ্টা করলে কিছু হয় রে, বুদ্ধির তো অভাব নাই আমাদের। গাড়ি এলো, সেই পুলিশের গাড়ির মতো ভ্যান, আর বোবা ড্রাইভার। তা গাড়িতে ওঠার সময় সকলেই প্রায় বোবা। গাড়ি চলছে একটু রুক্ষ প্রান্তর ঘেঁষে। হঠাৎ তালুকদার বলে ওঠেন, মেন্টাল পেশেন্টদের জন্য একটা ইলেকট্রিক ট্রিটমেন্ট হয়, জানো বোধ হয় জগৎবন্ধু? জানি, মানে শুনেছি, দেখিনি। শুনেছি খুব যন্ত্রণাদায়ক। সেইটাকেই ওরা মাথা ফুটো করা বলে চেঁচাচ্ছিল। মাথায় ইলেকট্রিক চার্জ করতে হয় তো। তালুকদারের এই হঠাৎ কৈফিয়তটা কেমন খাপ ছাড়া লাগলো, এমনকি মুখ্য ছেলে দুটোর কাছেও। আর দেখে অবাক হলো, বোবা ড্রাইভারটার মুখে যেন হঠাৎ একটু সূক্ষ্ম হাসি ফুটে উঠল। আচ্ছা, বোবারা কি শুধুই বোবা হয়? লোকে যে বলে বোবা কালা, তার মানে বোবা থেকে কালা, অথবা কালা থেকেই। তবে ওই হাসিটা কি করে, কেন? তালুকদার লুনাটিক অ্যাসাইলামের ডাক্তার, বাজার চলতি নাম পাগলাখানার ডাক্তার। এখানে ওর অবারিত দ্বার। এদের সঙ্গে করে নিয়ে ঘুরতে লাগলেন ওয়ার্ডে ওয়ার্ডে। ওদিকটায় যাবার দরকার নেই জগৎবন্ধু, বললেন তালুকদার। ভিরুলেন্ট টাইপের ওয়ার্ড, চোখে দেখা যায় না। তাছাড়া তুমি তো আবার। হাসলেন একটু। দারুণ ভীতু। তারপর বললেন, বরং নবাব বাদশাদের ওয়ার্ড দেখবে এসো। নবাব বাদশাহ? এত নবাব বাদশাহ যে তাদের একটা ওয়ার্ড? আরে এসো না। নিয়ে চললেন খানিকটা। ছোট ছোট কটেজের মতো, বাইরের বারান্দাটা গ্রিল ঘেরা। তার মধ্যে একজনকে দেখা গেল। চমৎকার পোশাক আশাক পরে বেতে চেয়ারে বসে এক সুকান্তি ভদ্রলোক বই পড়ছেন। কাছে টেবিলে ফুলদানিতে ফুল। এদের দেখেই বই মুড়ে রেখে হঠাৎ গ্রিলের কাছে চলে এসে অমায়িক হাসি হেসে বলে উঠলেন, এই যে এসে গেছেন, আসুন আসুন। ওরে কে আছিস, দরজাটা খুলে দে। এদের বসা আর চায়ের ব্যবস্থা কর। জগৎবন্ধু তাড়াতাড়ি বললেন, না না, ওর সব থাক, আমরা এইমাত্র চা খেয়েই আসছি। ওহ, তবে থাক। বেশি চা খাওয়া ভালো নয়, লিভার নষ্ট হয়। তা বসবেন তো? সাহিত্য টাহিত্য বোঝেন? একটু আলোচনা হোক, সাহিত্যে ঝোঁক আছে। জগৎবন্ধু বললেন, সামান্য। তা ওতেই চলবে। কাকে পছন্দ করেন, রবীন্দ্রনাথ না জীবনানন্দ, নাকি সুকান্ত, কিংবা আরও আধুনিকদের? তা ঢুকে আসুন, একটু জমিয়ে বসে। ওরে দোটা খুলে দে না। জগৎবন্ধু নিচু গলায় বললেন, একেও কি তুমি পাগল বলবে তালুকদার? তালুকদার বললেন, বলবো কি হে, বলা তো হয়েই আছে। শিক্ষিত ব্যক্তি নিশ্চয়ই? নিশ্চয়ই, একটা ম্যাগাজিনের এডিটর ছিল লোকটা। আমি বলছি ভদ্রলোক পাগল নয়, কোথাও তোমাদের ভুল আছে, তুমি খোঁজ নিয়ে দেখো। ভুল তো আছেই লোকটার মাথার মধ্যে। খোঁজ নিতে চাও, চলো রেকর্ড রুমে। কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক হঠাৎ দুটো হাত ঘুষি পাকিয়ে দাঁত খিচিয়ে ওঠেন। এই শালা ভদ্রলোক, তুইও এই পাজি শয়তান ডাক্তারটার সঙ্গে গুজগুজ করছিস? ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো বলছি। আয় তো ঢুকে। তীর বেগে সেখান থেকে পালিয়ে আসেন জগৎবন্ধু কোম্পানি, আর পিছনে ছুটে আসে একটা হা 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 হাসির শব্দ। ব্যাটা ভয় পেয়েছে। এরপরও কি ডাক্তার তালুকদারের প্রতি সন্দেহ রাখা উচিত? বাড়ি ফিরে জগৎবন্ধু ট্যাপাদের বললেন, কিরে, তোদের শখ মিটলো একসঙ্গে গাদা গাদা পাগল দেখার? ট্যাপা দুঃখের গলায় বলল, মিটল, তবে প্রাণে বড় দুঃখ জাগলো মামাবাবু। এত বুঝেও সবাইকে সত্যি পাগল মনে হয় না। সে যে কলেজের ছেলের মতন ছেলেটা বই হাতে নিয়ে হেঁটে হেঁটে পড়া মুখস্থ করছিল। বলল কি, আপনারা বুঝি চিড়িয়াখানা দেখতে এসেছেন? তার কি রকম হায় হায় ভাব মুখ দেখেছিলেন? জগৎবন্ধু বললেন, সত্যি এভাবে মজা দেখার মতো ওদের দেখতে যাওয়া ঠিক নয়।
বিশেষ করে এই ওয়ার্ডে। ডাক্তার যাকে ঠাট্টা করে নবাব বাদশার ওয়ার্ড বলল। এরা ভালো জামা কাপড় পরে, ভালো বিছানায় শোয়, ভালো খেতে পায়, বই খাতা কলম পেন্সিল পছন্দ মতো শখের জিনিস সব পায়, কাজেই একেবারে অবোধ নয়। কি দুর্ভাগ্য! মদনা হঠাৎ বলে ওঠে, আমাদের কেমন হলো জানেন জ্যাঠাবাবু, একটা গপ্প সেই ভিকিরির মতো। গরিব ভিকিরিটা রোজ শিব মন্দিরে দরজায় বসে ভরচায় যাতে তার দুঃখ ঘোচে। তো একদিন শিব ঠাকুর সদয় হয়ে মূর্তি ধরে এসে বললেন, বর দিতে এসেছি, কি বর চাই বলো। ভিকিরিটা দুম করে বলে বসল, ঠাকুর, হ্যাঁ একদিন পেট ভরে মুড়ি খেতে চাই, টাটকা তাজা গরম মুড়ি। ঠাকুর হেসে বললেন, এই তোর প্রার্থনা, তো ভেবে চিনতে আরও একটা বর চা। ভিকিরিটা বলল, তবে বলি বাবা, মুড়ির সঙ্গে একটু নুন লঙ্কা আর খাঁটি সর্ষের তেল। আমাদেরও সেই দশা, জন্মের মধ্যে কম একটা দেশ বেড়ানোর বর জুটল, তো চেয়ে বসলাম রাঁচি যাব, গাদা গাদা পাগল দেখব। কেন বলতে পারতাম না তাজমহল দেখব, সমুদ্র দেখব। জগৎবন্ধু হেসে ফেলেন, খুব তো মজার গল্প টল্প জানিস রে। তো সামনের ছুটিতে সমুদ্র, পরের ছুটিতে তাজমহল দেখা হবে। ওরা তো আর পালিয়ে যাচ্ছে না। ট্যাপা আর থাকতে পারে না, বলে ফেলে, তবে তো আপনাকেও পাগল বলতে হয় মামাবাবু। ফি ছুটিতে আপনি আমাদেরকে ঘাড়ে করে বেড়াতে নিয়ে যাবেন, এইটা বলে বসলেন। ঘাড়ে করে হা হা করে হেসে ওঠেন জগৎবন্ধু। তোরা কি মালপত্র যে ঘাড়ে করে নিয়ে যেতে হবে? হাসি থামিয়ে বললেন, রাঁচিরও আশেপাশে কত দেখবার জায়গা আছে, 2-3 দিনে আর কতই হয়েছে। কাল এখান থেকে পালাই চল, কি বলিস? আবার হোটেল বিউটিতে। ট্যাপা আর মদনা দুজনেই একসঙ্গে বলে ওঠে, তাই ভালো, তাই ভালো। সত্যি বলতে এখানে তেমন সুখ পাচ্ছি না। সত্যি এখানে সুখ পাচ্ছে না ওরা। তার মানে 4 বেলা চর্বচস্য খাওয়া, রাত্রে রাজকীয় বিছানায় শোয়া, দাঁড়া আয়নায় নিজেকে দাঁড়িয়ে থাকা দেখতে পাওয়া, এসবের কিছুতেই সুখ নেই। সুখ একটা অন্য জিনিস। কিন্তু কালকে এখান থেকে কেটে পড়ার কথা বলতে হবে কাকে? যাকে বলবার কথা তিনি নিজেই তো কেটে পড়েছেন, সারা দিন তার দেখা নেই। অনবরত জীবনরামের বোদা বোদা মুখখানি দেখো আর খাও দাও। তার ট্যাপা আর মদনা অর্থাৎ চরণ পাল আর মদন দাস, এরা তো আর শুয়ে বসে থাকবার ছেলে নয়। তারা সারা দুপুর বাগানে ঘুরল, গাছপালা দেখল, গাছ থেকে আতা আর কলা পেলে খেলো, পাগলাদের বেড়াকেও উঁকি মারল। বোদামুখ জীবনরামকে বারবার ছলে ছুতোয় ওদের দিকে নজর রাখতে আসতে দেখেও নিজেরা হাসাহাসি করল দুই বন্ধু। আমাদের খুব বোকা ভাবছে বুদ্ধুটা, আমরা যেন বুঝতে পারছি না বারবার ওর বাগানে আসাটা ছুতো। লেবু, কাঁচা লঙ্কা, শশা, করলা এসব একসঙ্গে নিয়ে যাওয়া যেত না? যাকে মরুগে, কিছু বলতে আসতে তো পারবে না। মনিবদের বন্ধুর ভাগ্নে ভাইপো। আমরা একবার আবু হোসেন সিনেমা দেখেছিলাম, তোর মনে আছে মদনা? আছে, মনে পড়ছে, আমাদেরও সেই অবস্থা। খানিক পরে বাগান থেকে সরে এলো। শত ইচ্ছে সত্ত্বেও ছাতের ঘরখানা দেখবার উপায় নেই। সিঁড়ির দরজায় মস্ত একটা তালা, অথচ ওদের মনে হচ্ছে ওই ঘরখানার মধ্যেই যে রহস্যের গন্ধ। জগৎবন্ধু অবশ্য বন্ধু সম্পর্কে এখন খুব নিশ্চিন্ত। এখন তার মতে লোকটা শুধু ভালোই নয়, মহান। না হলে ট্যাপা মদনাকে এত যত্নমান্য করে? আহা, কাজের দায়ে পাগল ঠ্যাঙাতে হয়, কি করবে? কিন্তু সারা দিনের মতো গেল কোথায় লোকটা? ডাক দিলেন, জীবনরাম, ডাক্তারবাবু কখন ফিরবেন? জীবনরাম দুদিকে মাথা নাড়ে, অর্থাৎ জানে না। কিছুক্ষণ পরে, জীবনরাম, তোমার ডাক্তারবাবু গেছেন কোথায়? জীবনরাম দুদিকে মাথা নাড়ে। জীবনরাম, ডাক্তারবাবু সারাদিন খাওয়া দাওয়া করলেন কোথায়?
জীবনরাম দুদিকে মাথা নাড়ে। জীবনরাম, তোমার মনিব কি এরকম না বলে কয়ে উধাও হয়ে যান? জীবনরাম দুদিকে মাথা নাড়ে। জীবনরাম, আমরা তো খুব মুশকিলে পড়লাম। এখন জীবনরাম ওপর নিচে মাথা নাড়ে। জীবনরাম, তোমার মালিক কি আজ না আসতেও পারেন? জীবনরাম আবার দুদিকে মাথা নাড়ে। জীবনরাম, ডাক্তারবাবু যদি আজ না ফেরে কি হবে? আমরা তো কাল সকালে চলে যাব ভাবছি। এতক্ষণে জীবনরাম একটি বাক্য বলে, বলে যাওয়া হবে না। আমাদের কাজ আছে। জগৎবন্ধুর স্বর উত্তেজিত। তথাপি জীবনরাম শান্ত নিশ্চিন্ত, শুধু রামকৃষ্ণ পরমহংসের ভঙ্গিতে হাতের চেটো দুটো ওল্টায়, অর্থাৎ সে নিরুপায়। হঠাৎ মদনা জোর গলায় বলে ওঠে, আর আমরা যদি জোর করে চলে যাই? জীবনরামের মুখে একটু হাসির মতো ফুটে উঠল, যে হাসির অর্থ অসম্ভব। তারপর জীবনরাম খাবার টেবিল ঠিক করতে বসে। আশ্চর্য, টেবিলে খাবার দেওয়ার ঠিক আগের মুহূর্তে তালুকদারের নাটকীয় আবির্ভাব। এই যে সব রেডি? বাহ বাহ, জিতা রাও বেটা জীবনরাম। আমি আসছি ভাই জগৎবন্ধু, দারুণ খিদে পেয়ে গেছে, তোমরা বসে পড়ো। মুখের চেহারায় লজ্জা শরমের বালাই নেই। রাজ্যে 11টা বাজে, সে খেয়ালও নেই। খেতে বসে তালুকদার বলে ওঠেন, এদের আগে খাইয়ে দিলে পারতিস জীবনরাম। খেত কে? জগৎবন্ধু বললেন। তোমার উধাও হওয়া দেখে আমি তো ভাবলাম আজ খাবো না। তো ছিলে কোথায় সারাদিন? আর বলো কেন, একটা পেশেন্ট পালিয়েছে, তাই নিয়ে পাগলাখানায় হুলুস্থুল। তাকে খুঁজতে বেরিয়ে যে কত পেট্রোল পুড়ল। পাওয়া গেল শেষ পর্যন্ত? না। একটা লোক হেঁটে আর কত দূর যাবে? সেই তো আশ্চর্য। যাকে শান্তিরা বেরিয়েছে, আমি এই ফাঁকে তোমাদের একটু বেড়ানোর ব্যবস্থা করে এলাম। আবার কি বেড়ানো? আমরা এবার ফিরেই যাই ভাই। পাগলাখানা তো দেখা হলো। পাগল? রাঁচি এসে কেউ নেতারহাট না দেখে ফিরে যায়? নেতারহাট ডাকবাংলোয় তোমাদের জন্য ঘর বুক করে এলাম, বড় মনোরম জায়গা। জগৎবন্ধু আর একবার মনে মনে লজ্জিত হলেন। তারপর হঠাৎ বললেন, আচ্ছা, তুমি এলে কোন দিক দিয়ে? গাড়ির শব্দ পেলাম না। আকাশ থেকে পড়লাম। হেসে উঠলেন ডাক্তার। আচ্ছা, গুড নাইট। তাহলে সকালবেলায় বেরিয়ে পড়া যাবে, ওখানেই লাঞ্চের ব্যবস্থা। ওহে ভাগ্নে ভাইপো, খুব ভোরে উঠে রেডি হবে। জগৎবন্ধু, আমায় আর বলতে হবে না। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো? কোনো দরকার নেই। আমি এই একটি ঘুমে রাত কাবার করে 4:30 উঠে পড়ব। আরে অত কিছু নয়, 5টায় উঠলেও হবে। চলে যান তালুকদার তার অজ্ঞাত বেডরুমের উদ্দেশ্যে। কিন্তু আজকেই জগৎবন্ধুর কি হলো? এক ঘুমে রাত কাবার কোথায়? মাঝরাত্রিরে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছিরি একটা কুকুর না শেয়াল কিসের কান্নায়। এত অনাথ সৃষ্টি জন্তু জানোয়ারও পোষার শখ তালুকদারের। ওর জঙ্গলের বাগানের ওপাশে নাকি একটা চিড়িয়াখানা আছে, তাতে বুনো শেয়াল, বুনো কুকুর, উদবিড়াল, বেজি, গোসাপ, চিল, দ্বারকাক এইসব প্রাণীর বসবাস। প্রথম দিনে ওই গল্প বলেছেন ডাক্তার। ট্যাপা বলে বসেছিল, মা এসব আবার পোষে নাকি? ডাক্তার তালুকদার উদার গলায় বলেছিলেন, কেউ পোষে না বলেই তো। ওরা তো কোনোদিন মানুষের ভালোবাসা পায় না, এখানে পাচ্ছে। শুনে জগৎবন্ধুর ভালো লেগেছিল। কিন্তু এখন মাঝরাতে বুনো শেয়ালের ডুকরে ডুকরে কান্না শুনে প্রাণ যেন হিম হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর বাবা! ঠিক যেন মানুষে কাঁদছে ডুকরে ডুকরে। এও মানুষের পুষতে ইচ্ছে করে, ভাবলেন জগৎবন্ধু বোস। এমনিতে তো সারাটা দিন না পোষা বানরের হুপহাপ শব্দ, সকালে পাগলের ট্রিটমেন্টের ভয়াবহতা, আবার মাঝরাত্রিরে শখের চিড়িয়াখানায় বুনো প্রাণীর আর্তনাদ। লোকটা নিজে যে কেন এখনো পাগলের খাতায় নাম লেখায়নি। জগৎবন্ধু উঠলেন, জল খেলেন, কানের ওপর কম্বল চাপা দিলেন। তারপর কখন যেন ঘুমিয়ে পড়লেন। শব্দটা থামতেই হয়তো।
ঘুম ভাঙল একেবারে 5টা বেজে যাওয়ার পর। খুবই লজ্জিত হয়ে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিয়ে বেরিয়ে দেখেন সামনেই তালুকদার। জগৎবন্ধু বলে উঠলেন, আর বলো না ভাই, কাল অহংকার করলাম আর আজকেই দেরি। তা কাল ঘুমের বড় ব্যাঘাত হয়েছে, মাঝরাত্রিরে সে এক বিশ্রী ব্যাপার। তালুকদার চমকে ওঠেন, খুব চমকে। তারপর আসতে বলেন, কি ব্যাপার? আরে না, তোমার পোষা প্রাণীদের মধ্যে বুনো কুকুর না বুনো শেয়াল, কে জানে কোন মহত্তা এইসা কান্না জুড়েছিল। উফ, কে বলবে জানোয়ারের গলা, যেন মানুষের আর্তনাদ। তুমি শুনতে পাওনি? তালুকদার অবহেলার গলায় বলেন, ওহ, এই ব্যাপার। ও তো রোজই শুনি, রোজই কাঁদে। কিন্তু কাঁদে কেন? খেতে টেতে তো পায়। তালুকদার গম্ভীর হন। খেতে পেলেই কি সব হলো? বন্য প্রাণীদেরও সুখ দুঃখ আহ্লাদ কষ্ট হাসি কান্না থাকে হে, সেটাই স্টাডি করি। জগৎবন্ধু বললেন, শখ বটে। তারপর বলে উঠলেন, মহাপুরুষেরা তৈরি হয়ে নিয়েছেন। আবারও সেই নামের সমস্যা, তাই মহাপুরুষরা বলা। কিন্তু তারা কারা তালুকদারের বুঝতে আটকায় না। বলে ওঠেন, কই, তাদের তো টিকিও দেখিনি, ঘুমোচ্ছে বোধহয়। সে কি, ছি ছি, আজ সবাই ফেলিওর। জগৎবন্ধু ছেলেদের ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভেজানো দরজাটা আস্তে ঠেললেন। দেখলেন দুটি লাইলনের মশারি ফেলা খাটে দুই মহত্তা তখনও কম্বল চাপা দিয়ে নিদ্রাগত। জগৎবন্ধু বেশ কয়েকবার ডাকলেন, এই করে, নো নরণচরণ। তাড়াতাড়ি নোটবুকটা নিয়ে এসে খুলে ধরে জোর গলায় হাঁক পারলেন, চরণ পাল, মোহন দাস। কিন্তু নো সাড়া। ও চরণ, চরণ, ও হে মোহন, মোহন। তালুকদার অমায়িক ভঙ্গিতে বলেন, থাক থাক, আর একটু ঘুমোক না হয়। বেশি রাতে শুয়েছে, ছেলে মানুষ, ট্রেনের সময় তো নয়, বাইকার যাওয়া। জগৎবন্ধু লজ্জিত গলায় বললেন, ওদেরও বোধহয় আমার মতো ঘুমের ডিস্টার্ব হয়েছে, না হলে। ডিস্টার্ব? তা হতে পারে। কিন্তু কত হয়েছে, ঘড়ির কাঁটা যে অনেকখানি এগিয়ে গেল। তালুকদার বললেন, জীবনরাম, এবার তো দাদাবাবুদের ডাকতে হয়, নাড়া দিয়ে বল গাড়ি এসে গেছে। সত্যি এসে গেছে দেখা যাচ্ছে সেই গাড়ি। তালুকদারের ব্যবস্থা নির্ভুল। জীবনরাম হাতের ঝাড়নটা কাঁধে ফেলে ধীরে সুস্থে ঘরে ঢুকে একজনের মশারি তোলে, কম্বল তোলে, তুলেই আঁক করে ওঠে। ওই আঁক শুনেই জগৎবন্ধু ছুটে চলে আসেন। কি ব্যাপার, কি হয়েছে? ততক্ষণে দ্বিতীয় মশারি কম্বল পরীক্ষা হয়ে গেছে। পাখি পলাতক, না না, প্রাণ পাখি নয়, পুরো বডিটাই। দুটি খাটে দুটি মশারির মধ্যে দুখানি কম্বল চাপা দেওয়া, দুটি পাশ পালিশ, যাদের দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছে। তালুকদার বললেন, এর মানে? জগৎবন্ধু বললেন, আমারও তো সেই প্রশ্ন, এর মানে? তোমার আপনজন, তুমি ওদের মতিগতি জানো ভাই। ওদের কি নেতারহাট যেতে ইচ্ছে ছিল না? বেচারি জগৎবন্ধু বোস, তার আপনজনদের মতিগতি কতটুকুই বা জানেন তিনি। শুকনো মুখে বলেন, অনিচ্ছে আর কি। বলছিল নেতারহাট আবার কি জায়গা, হোটেল বিউটিতে ফিরে গেলেই হতো। শুধু এই জন্য এভাবে সকলকে ধাপা দিয়ে পালিয়ে যাবে? না না, এ একেবারে অমার্জনীয় জগৎবন্ধু। বললেই তো পারতো, অকারণ কতগুলো টাকা খরচা করে ঝামেলা সয়ে ডাক বাংলো বুক করে এলাম, গাড়িটার পেটে ঠেসে তেল ভরিয়ে রাখলাম। মরমে মরে গেলেন জগৎবন্ধু। কিন্তু হতভাগা দুটো যাবে কোথায়? পায়ে হেঁটে আর কত দূর যাবে? তালুকদার বললেন, তা বলা শক্ত। কালকের পাগলটা তো ভাগলো, দাড়ি গোফের জঙ্গল নিয়ে ওই পোশাকে কোথায় যে ঘুরছে। এরা তো তবু সুটেড বুটেড। হোক সুটেড বুটেড, দুটো কম বয়সী মুখ্য ছেলে বই তো নয়। এখানকার কিছুই জানে না, অথচ স্রেফ হাওয়া হয়ে গেল। কি দুশ্চিন্তা! জগৎবন্ধু তো ওদের বিষয়ে কিছুই জানেন না। হাওয়াই, কোথাও কোনো চিহ্ন মাত্র নেই ছেলে দুটোর। কিন্তু খুঁজতে তো হবে।
গাড়ি নিয়ে বেরোনো ছাড়া উপায় কি? সারাটা দিন এখানে ওখানে টহল মেরে অবশেষে রাঁচি শহরে পৌঁছে গিয়ে সন্ধ্যের মুখে সেই হোটেল বিউটি। জগৎবন্ধুর মন নিচ্ছে এখানেই এসে হাজির হয়েছে ছেলে দুটো। ওই জায়গাটাই বেশ পছন্দ হয়েছিল তাদের। কি জানি গত রাত্রে শেয়ালের কান্নায় ভয় টয় পেয়ে। কিন্তু জগৎবন্ধুকে বলে যাবে না? মনে বড় ধাক্কা লাগছে। ওরা যে জগৎবন্ধুর সঙ্গে এমন ব্যবহার করবে ভাবা যায়? দি হোটেল বিউটি, সেই গেট, সেই গণেশ বসানো কুলুঙ্গির নিচে দরজা, সেই সামনের ঘরে ঢুকেই রিসেপশন রুম, সেই কাউন্টারে গুফো নস্করবাবু। প্রশ্ন শুনে অবাক হয়ে প্রায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন গুফো। এখানে? আমার এখানে? দুদিন পাগলা গারদের পাড়ায় বাস করে এসে আপনিও কি পাগলা বনে গেলেন প্রফেসর বোস? আপনি রইলেন সেখানে, আর আপনার ছেলেরা এসে যাবে এখানে কেন? সেখানে ভীষণ কিছু অসুবিধা হচ্ছিল ওদের? জগৎবন্ধু তাড়াতাড়ি বলে উঠলেন, সে কি অসুবিধে কি? এত আরামে বেটারা জীবনে কখনো থেকেছে? চোখেই দেখেনি। তালুকদার গম্ভীরভাবে বলেন, হচ্ছিল নিশ্চয়ই কিছু অসুবিধে, নচেত পালাবে কেন? না না, ও কথা নয়, আসলে হয়তো ভয় টয় পেয়ে। গুফো নস্করমশাই বলে ওঠেন, ভয় পেয়ে মানে? কিসের ভয়? না না, তেমন কিছু নয়, রাত্রে বুনো জানোয়ারের ডাক টাক শুনে হয়তো। ও হো হো, নস্করবাবু বললেন। ডাক্তারবাবু চিড়িয়াখানার ব্যাপার? তা মিথ্যে বলবো না মশাই, ভয়াবহই। ছিলাম তো একবার, দিন দুই। বন্য জন্তুর কান্না, উহ সাংঘাতিক। কিন্তু তাই বলে ভয় পেয়ে কেউ মাঝরাত্রিরে ঘর ছেড়ে রাস্তায় বেরোয়, তাও অজানা অচেনা জায়গায়? আপনি যা বলছেন তাতে মনে হয় ওরা দুটোতে আদৌ শোয়েইনি। যুক্তি করে বালিশে কম্বল চাপা দিয়ে তখনই পালিয়েছে। ভয় পেলে আপনার ঘরেই পালিয়ে আসতো। কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু পালাবে কেন? সে কেনর উত্তর জগৎবন্ধুই জানেন, তার ভাগ্নে ভাইপো। ওদের সেই 6 নম্বর ঘরটা একবার দেখুন না মিস্টার নস্কর, আমি তো ঘর ছেড়ে দিয়ে যাইনি। আহা, সে ঘরে তো তদবধি তালা মারাই আছে। বেশ, আপনি যখন বলছেন চলুন। গেলেন। তালা খোলা হলো। শূন্য ঘরখানা যেন দাঁত খিচিয়ে উঠল। তারপর জগৎবন্ধুর ঘরটাও দেখা হলো, একই অবস্থা। নস্করবাবু বললেন, ইচ্ছে করে আপনি আনলাকি 13টা নিলেন মশাই, পেলেন তো ফল। বলার কিছু নেই, কোনো বাজে ছেলেপিলের সঙ্গে জুটে যায়নি তো? কি আশ্চর্য, সব সময় তো আমার সঙ্গে। তাহলে কলকাতায় পিটান দিয়েছে? দিলেই হলো। জগৎবন্ধু উত্তেজিত। ট্রেনের ভাড়া আছে ওদের কাছে। ট্রেন ভাড়ার টাকা নেই? হ্যাঁ, আপনি যে হাসালেন মশাই। ভাড়ার টাকা নেই বলে রেলগাড়ি যাবে না? বিনা টিকিটের যাত্রী কথাটা তবে ডিকশনারিতে আছে কেন? নিশ্চিন্ত থাকুন, কলকাতাতেই চলে গেছে। বাড়িতে আছে কে আপনার? তালুকদার বলে ওঠেন, কে আর? একটি পুরাতন ভৃত্য, সংসার বলতে তো কিছুই নেই, ওই লোকটাই সব। তো তাকেই একটা টেলিগ্রাম, বাড়িতে টেলিফোন আছে? তা আছে। ব্যাস ব্যাস, চট করে একটা ট্রাঙ্ক কল বুক করে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে যাবেন, ঠিক শুনবেন মূর্তিমানরা বাড়ি পৌঁছে গেছেন। জগৎবন্ধু আলগা গলায় বলে ফেলেন, তা সে বাড়িটা তো আর ওদের বাড়ি নয়, ওখানে যাবে কেন? ওহো হো, ওরা তো আপনার ছেলে নয়, ভাগ্নে ভাইপো। তো ওদের কারো বাড়ির ঠিকানাতেই একটা টেলিগ্রাম ছেড়ে দিন, না হলে বলুন, চটপট আমিই ট্রাঙ্ক কল করে দিচ্ছি। যার হোক ঠিকানা, আপনার ভাইয়ের বাড়ির কিংবা বোনের বাড়ির। জগৎবন্ধুর মনে হলো লোকটা যেন মজা দেখছে। খুব রেগে গেলেন, বলে ফেললেন, কোশমিনকালে আমার কোনো ভাই বোন নেই, ছিলও না। হ্যাঁ বলেন কি মশাই? তাহলে ভাগ্নে ভাইপো আসে কোথা থেকে? আকাশ থেকে, ওরা এমনি কুড়িয়ে পাওয়া, কদিন আগেও চিনতাম না। সর্বনাশ! নস্কর বলে ওঠেন, ও ডাক্তারবাবু, এ ভদ্রলোক বলেন কি? হ্যাঁ, ওনারা আপনার ঘর থেকে কিছু মালপত্র হাতিয়ে হাওয়া হয়ে যায়নি তো?
ডাক্তার গম্ভীরভাবে বললেন। কি যে বলেন! ঠিকই বলছি, যান যান দেখুন গে চটপট। দুটো অজানা অচেনা ছেলেকে আপনি কোলে নিয়ে বেড়াতে বেরিয়েছেন প্রফেসর বোস, ব্যাপার কি? আমার খুশি। খুব রেগে গেছেন জগৎবন্ধু বোস। শুনছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবীর ছুটিতে ছুটোছুটির দ্বিতীয় পর্ব। অপেক্ষা করতে থাকুন ট্যাপা মদনার কি হলো সেটা জানার জন্য। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্বের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।